শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। আমাদের গল্পের নায়ক শ্রীমান অরুণাভ সেন। সে এক অদ্ভুত শখের মানুষ। আধুনিক জীবনের ফাস্ট ফরওয়ার্ড গতির মাঝেও তার মন কেবল খুঁজে ফেরে ইতিহাসের নীরব সাক্ষী। পুরনো দিনের আসবাবপত্র, নতুন শোরুমের ঝকঝকে চেয়ার টেবিলের দিকে তার চোখ যায় না। তার চোখ আটকে যায় অ্যান্টিক শপের ধূসর কাঠে, যেখানে হয়তো লুকিয়ে আছে অতীতের গভীর গল্প। এমনিতে অরুণাভ বাই প্রফেশন ইন্টেরিয়র ডিজাইনার, তাই শহরের আনাচে কানাচে নানান অত্যাধুনিক ফ্ল্যাট বা বাড়ির ইন্টেরিয়র ডিজাইনিং করতে করতে নতুন আধুনিক আসবাবপত্রের উপর খুব একটা যে ক্রেজ আছে এমনটা নয়, বরং অরুণাভকে আকর্ষণ করে এই সমস্ত পুরনো অ্যান্টিক আসবাবপত্র। অরুণাভর নিজের সেন্ট্রাল ক্যালকাটায় একটা অফিসও রয়েছে, যেখানে অবশ্য রোজ রোজ হানা দিতে হয় না ওকে। শুধুমাত্র জরুরি ক্লায়েন্ট মিটিং কিংবা সাবঅর্ডিনেটদের সঙ্গে কোনো আলাপ আলোচনা, তার বাইরে খুব একটা অরুণাভ যে অফিস যায় তেমনটা নয়। নিজের ফ্ল্যাটের পাশাপাশি অফিসটাকেও সাজিয়েছে এই পুরনো অ্যান্টিক ফার্নিচারে। রমা, দেখো, এই যে ভিক্টোরিয়ান স্টাইলের বুককেসটা দেখছো, এটা কিন্তু শুধু কাঠ নয়, এটা একটা টাইম মেশিন। এর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কত আলাপ আলোচনা লুকিয়ে আছে। আজকের দিনের আসবাবে এমন কোয়ালিটি তুমি কোথাও পাবে না। জানি গো জানি, তোমার এই পুরনো জিনিসের প্রতি প্যাশন দেখে সত্যিই আমি অবাক হয়ে যাই। আচ্ছা বলো তো, আমাদের এই ফ্ল্যাটটা কি একটা রেসিডেন্স, নাকি ধীরে ধীরে এটা মিউজিয়াম হয়ে উঠছে? মাঝে মাঝে তো মনে হয় ফার্নিচারগুলো এতটাই পুরনো যে ওদের দাদু ঠাকুমা বলেও ডাকা যাবে। তা যা বলেছ। আরে বাবা, তুমি তো জানো আমার কালেকশন মানে একটু অ্যান্টিক তো হবেই, তাই না? কি আর করবে বলো, একটু অ্যাডজাস্ট করে নাও না প্লিজ। স্ত্রী রমার এ নিয়ে নানান অভিযোগ সত্ত্বেও অরুণাভ কিন্তু ওর শখ নিয়ে ডুবে থাকত। একদিন সকালে চায়ের টেবিলে খবরের কাগজের একটা ছোট্ট কোণে ওর চোখ হঠাৎ আটকে যায় একটা বিজ্ঞাপনে। কি ব্যাপার? আচ্ছা, রাজকীয় কেদারা। আরে বাস, 300 থেকে 400 বছরেরও পুরনো। রমা, এই রমা রমা, এদিকে এসো। আরে শুনছো, কোথায় গেলে? ইয়েস, আই থিঙ্ক আই হ্যাভ গট ইট। কি কি হলোটা কি? এত এক্সাইটেড কেন? বাবা, সকাল সকাল গুপ্তধন পেলে নাকি? আরে বাবা, এটা গুপ্তধনের থেকে কোনো কোনো অংশে কম নয়। দেখো দেখো দেখো, অ্যাডভার্টাইজমেন্টটা দেখো। আজকে কি দিয়েছে দেখো পেপারে। কি পড়ো? এই দেখো, পরিষ্কার লেখা আছে, বিগত শতকের জমিদার বাড়ির দুষ্প্রাপ্য আসবাবপত্রের বিশেষ এক্সিবিশন এই প্রথম শহরে। পুরনো বাজার, রোড নাম্বার 5, যোগাযোগ প্রাচীন আসবাব ঘর। ইয়েস, আমাকে তো এখানে যেতেই হবে। ওহ, আবার একটা নতুন আসবাব। ওহ, আর রাখার জায়গা নেই গো। তাছাড়া সেই পুরনো বাজার, জায়গাটা একটু ডাউটফুল কিন্তু। কি ডাউটফুল? যা খুশি তাই অমনি বলে দিলেই হলো না? আরে বাবা, আমাকে তো এই এক্সিবিশনটার জন্য যেতেই হবে। জমিদার বাড়ির আসবাব, বুঝতে পারছো রমা, বুঝতে পারছো? আহা, নিশ্চিত দারুণ কোনো পিস পাবো। এমন সুযোগ কি আর মিস করা উচিত? আমার মন বলছে জানো,
এবার এমন একটা কিছু পাবো যেটা আমার ড্রিম কালেকশনকে কমপ্লিট করে দেবে। ঠিক আছে, যাও। তবে ভালো করে চেক করে দেখবে, পছন্দ হলেই নিয়ে চলে আসবে না। ভাঙা জিনিসপত্র এমনিতেই বাড়িতে তুমি জড়ো করো, রিপেয়ারিংয়ের পরে কিন্তু আবার ঝামেলা হতে পারে। আরে বাবা, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি, আমি কাল সকাল হলেই তাহলে যাব। তুমি তুমি একটু এক কাজ করো তো, অফিসের কাজগুলো কালকের দিনটা একটু ম্যানেজ করে নিতে পারবে? আরে খুব বেশি কিছু নেই, জাস্ট একটা ছোট ক্লায়েন্টের মিটিং রয়েছে। এই এই প্লিজ একটু দেখে দাও না, আসলে এখানে যাওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ঠিক আছে। কিন্তু তখনও পর্যন্ত অরুণাভ বা রমা কেউই জানত না এই সামান্য বিজ্ঞাপনটা তাদের জীবনের এক অন্ধকার অধ্যায় সূচনা করতে চলেছে। অরুণাভ তা একেবারেই বুঝতে পারে না। একটা পুরনো কেদারার জন্য ওর অপেক্ষা আসলে একটা ভয়ঙ্কর অভিশাপের আগমনের পূর্বাভাস। পরের দিন সকাল হতেই অরুণাভ আর দেরি করে না। পুরনো বাজারের 5 নম্বর রোডে পৌঁছতে ওর বেশ কিছুটা জার্নি করতে হয়। জায়গাটা শহরের ব্যস্ততা থেকে অনেকটাই দূরে এবং অনেকটাই নির্জন। রমা ঠিকই বলেছিল, এই জায়গাটা যেন টাইম ট্রাভেল করে একটা অন্য যুগে নিয়ে চলে এসেছে। চারপাশের অ্যাটমসফিয়ারটাই কেমন যেন থমথমে। প্রাচীন আসবাব ঘর এই নামে যে দোকানটা, তা আসলে একটা বিশাল গুদাম ঘর। কাঠের জীর্ণ দরজা ঠেলে ভেতরে ঢোকে অরুণাভ। ভেতরে আবছা আলো, ধুলোর স্তর জমে রয়েছে প্রায় চারিদিকে, আর স্তূপীকৃত আসবাবপত্রের একটা অদ্ভুত নৈশব্দ বিরাজমান চারিদিকে। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, কেউ আছেন? ওনার কেউ আছেন? ভেতরে আসুন স্যার, আমি মালিক। আমাকে খান সাহেব বলে ডাকতে পারেন। কি খুঁজছেন? প্রায় 70 চোখে মোটা ফ্রেমের চশমা পরা খান সাহেব এগিয়ে আসেন। তার চোখে একটা অদ্ভুত শীতলতা। অরুণাভ সরাসরি তার শখের কথা বলে। নমস্কার, আসলে আমি ওই গতকালকের নিউজ পেপারে আপনাদের যে বিজ্ঞাপনটা বেরিয়েছিল ওটা দেখেই এসেছি। জমিদার বাড়ির কালেকশন আপনাদের এখানে ওই এক্সিবিশন করছেন শুনলাম। আমি না আসলে একটা অ্যান্টিক চেয়ার খুঁজছি, জানেন। বেস্ট কালেকশন পাবেন স্যার। এই দিকে আসুন স্যার, এই কোণে সব ভিআইপি পিস রাখা আছে। খান সাহেব অরুণাভকে গুদামের ভিতরের দিকে নিয়ে যান। অন্যান্য সুন্দর চেয়ার টেবিল অরুণাভর নজর কাড়লেও ওর চোখ আটকে যায় এক কোণায় রাখা একটা কেদারার দিকে, যেটা ছিল একটা ভারী গাঢ় খয়েরি রঙের কাঠের কেদারা। এর ডিজাইন বাকি সব কিছুর থেকে অনেক বেশি ডিপ আর অনেক বেশি ইউনিক। হাতলগুলো যেন হিংস্র পশুর থাবার মতো, আর তার পিছনে খোদাই করা নকশাগুলো কেমন যেন জাদুকরি। কেদারাটার চারপাশে একটা শীতল ভাইব্রেশন যেন খেলা করে যাচ্ছে। ওয়াও, ইটস আ গ্রেট পিস। চেয়ারটা তো দারুণ দেখতে। এক্সকিউজ মি খান সাহেব, এটা কি? আর এটার প্রাইস কত? আহা, আপনি তো আসল জিনিস চিনেছেন স্যার। এটাই আমাদের মাস্টারপিস। একে লোকে অন্ধকারের কেদারা বলে। এর ইতিহাস প্রায় 300 বছরের। কি বললেন? অন্ধকারের কেদারা? ইন্টারেস্টিং, কিন্তু কেন? শুনুন স্যার, এটা এক জমিদারের ছিল। লোকে বলে এই কেদারা যার কাছে গেছে তার কপালে দুর্ভাগ্য এসেছে। এর পুরনো মালিকদের অনেকের নাকি অস্বাভাবিকভাবে মৃত্যুও হয়েছে। অনেকে তো একে অভিশপ্তও বলে। এমন কথা শুনে সাধারণ মানুষ হয়তো ভয় পাবে, কিন্তু অরুণাভর শখের কাছে সেই ভয় টয় সব তুচ্ছ ব্যাপার। উল্টে অভিশপ্ত কথাটা তার কৌতূহলকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। ধুর,
এসব আবার অভিশাপ টভিশাপ এসব কথার কোনো যুক্তি আছে নাকি? শুনুন, আমি আর কিছু দেখতে চাই না। আমি এই চেয়ারটাই কিনবো। ডিল ডান। আমি পেমেন্ট না হয় কত হয়ে যাবে, পেমেন্ট আমি এক্ষুনি ক্যাশে করে দিচ্ছি। আপনি শুধু বলুন কখন আমার বাড়িতে এটা ডেলিভারি করবেন। অরুণাভর কনফিডেন্স আর জেদ দেখে খান সাহেবের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। আজ রাতেই হচ্ছে স্যার। হ্যাঁ, আপনার জন্যই যেন কেদারাটা এতদিন অপেক্ষা করছিল। খান সাহেবের কথা শুনে অরুণাভর মুখে বিজয়ের হাসি ফুটল। ও জানে না ও শুধু একটা চেয়ারই কেনেনি, ও নিজের বাড়িতে একটা নীরব ভয়ঙ্কর অভিশাপকে আমন্ত্রণ জানাচ্ছে। রাত তখন প্রায় 11টা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। অরুণাভ অত্যন্ত উত্তেজনার সঙ্গে অপেক্ষা করছে। খান সাহেবের ডেলিভারি ভ্যান এসে থেমেছে ওর ফ্ল্যাটের সামনে। দুজন পোর্টার খুব সাবধানে কেদারাটা ফ্ল্যাটের ভিতরের দিকে নিয়ে আসছে। ওহ, এত রাতে এত রাতে আসবাবপত্র ডেলিভারি দেয় কেউ? আমি বলেছিলাম না এই দোকানটা ডাউটফুল লাগছে। আরে ধুর বাবা, আবার সেই এক কথা বলো। আরে বাবা রমা, তুমি একটু শান্ত হও। রাত হয়েছে তো কি হয়েছে? আরে বাবা, জিনিসটা দেখো, কি অসাধারণ একটা পিস। আরে এদের তো আর ওই দিনের বেলায় অত ফ্রি টাইম থাকে না। কেদারাটা বসানো হলো অরুণাভর বসার ঘরের ঠিক মাঝ বরাবর। কেদারাটা এতটাই ভারী যে মেঝেতে রাখার সময় একটা চাপা শব্দ হয়েছিল। আর এটা আসার সঙ্গে সঙ্গেই ঘরের উজ্জ্বল আলোগুলো যেন কিছুটা ফিকে হয়ে যায়। রমার চোখে মুখে একটা স্পষ্ট অস্বস্তি ফুটে ওঠে। ইস, কি ভয়ঙ্কর দেখতে গো! এটা কি সত্যি চেয়ার নাকি নাকি কোনো মনস্টার? চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল, দেখো। ধুর, কি যে বলো না। আরে এটাই তো এই চেয়ারটার ইউএসপি। এর ডিজাইনটা খুব ভালো করে দেখো, মন দিয়ে দেখো। এর ডিজাইনটাই তো এমন। একবার দেখো, এই চেয়ারটা আমাদের কালেকশনের একেবারে শো স্টপার। কি ভুল বলছি? ধুর, আমার আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে। তুমি কাল সকালে আবার এটা নিয়ে নাড়াচাড়া করবে। চলো ঘুমোতে চলো। আর প্লিজ এখন ওই চেয়ারটায় আবার বসতে যেও না, কেমন যেন ভয় ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তোমার যত ভয় ভয় করছে। যাও দেখি, শুতে যাও, আমি আসছি। গুড নাইট। রমা শোয়ার ঘরের দিকে পা বাড়াতেই অরুণাভ কেমন যেন মুগ্ধ চোখে কেদারাটা দেখতে শুরু করলো। কাছে গিয়ে কেদারাটা স্পর্শ করলো। হঠাৎই যেই বসার জন্য কেদারাটাতে হাত রাখবে, ঠিক তখনই বসার ঘরের সিলিং ফ্যানটা অস্বাভাবিক দ্রুত গতিতে ঘুরতে শুরু করলো। ফ্যানের তীব্র শব্দে কাঁচের জিনিসপত্রগুলোও যেন কেঁপে উঠছিল। এরপর একটা প্রচণ্ড জোর ধরাস শব্দে ফ্যানটা মাঝ পথেই থেমে গিয়ে পুরো ঘরটা অন্ধকারে ঢেকে গেল। আরে যা, এটা কি হলো? পাওয়ার ফেলিয়ার। চারিদিকে গাঢ় অন্ধকার। অরুণাভ দ্রুত পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। আলোর ঝলকানি কেদারার উপর পড়তেই দেখল কেদারাটা কেমন যেন স্থির, নীরব। কিন্তু তার গাঢ় নকশাগুলোর জন্য এই অন্ধকারেও সেটাকে প্রচণ্ড অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কেউ যেন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ধুর, এইসব আমি কি ভাবছি? ফ্যানটা মনে হচ্ছে কোনোভাবে খারাপ হয়ে গেল, কিংবা কারেন্ট গেল না তো। একটা পুরনো কাঠের চেয়ারকে আমার এরকম অদ্ভুত লাগছে কেন? আসলে এই রমাটা না সেই কাল থেকে অদ্ভুত অদ্ভুত করে করে না মাথার মধ্যে বোধহয় ওই টেনশনটা ঢুকিয়ে দিয়েছে। না 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 না, এইসব নিয়ে টেনশন করতে নেই। অরুণাভ দ্রুত সেখান থেকে সরে এলো। কেদারাটা নিজের জায়গায় স্থির রয়েছে তখনও। তারপর অরুণাভ শোয়ার ঘরে পৌঁছে গেল।
কিন্তু বসার ঘরে সেই কেদারাটা একা। সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরও রহস্যময়ভাবে বিজয়ী ভঙ্গিতে যেন দাঁড়িয়ে রয়েছে। সেদিন রাতে চট করে ঘুম আসতে চাইল না অরুণাভর। তবে বেশ কিছুক্ষণ জেগে থাকার পর চোখটা কেমন যেন বুজে এলো। পরের দিন সকাল। রাতের সেই ভয়ঙ্কর ঘটনা অরুণাভ ভুলেই গেছে। আর রমাও বসার ঘরেই বসে আছে, যদিও রমা কেদারাটাকে আর চোখে মাঝে মাঝে দেখছে, কিন্তু অরুণাভর মন বেশ প্রফুল্ল। দেখো, সকালে উঠে চেয়ারটা দেখতে কি সুন্দর লাগছে। তুমি না এই শুধু শুধু একটা ভয় পাচ্ছ, জানো তো? কি একটা যে সন্দেহ আমার মনেও ঢুকিয়েছ না। কাল রাত্রে আমারও যেন কিরকম একটা মনে হচ্ছিল। যাকে কাল রাত্রিবেলা হঠাৎ পাওয়ার ফেলিয়ার হয়ে গিয়েছিল না? হ্যাঁ, ধুম করে হঠাৎ লোডশেডিং। জানি না কেন জানো, আমার মনে হচ্ছে এই চেয়ারটার না একটা নেগেটিভ ভাইব আছে। তোমার শখের জন্য না হয় এটা থাকলো, কিন্তু তুমি আবার ভুল করে যেন এটা ব্যবহার করে ফেলো না। ঠিক সেই সময় রমার মোবাইল ফোনটা তীব্র স্বরে বেজে ওঠে। রমা চমকে উঠে ফোনটা ধরে। হ্যালো? হ্যাঁ মা, কি কি বলছিস? কি কখন কখন হলো এসব? অরুণাভ উৎকণ্ঠা নিয়ে রমার দিকে তাকালো। রমার হাত কাঁপছে আর চোখেও প্রায় জল এসে গেছে। কাল রাতে? কখন? আমাকে কল করিসনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। রমা ফোনটা রেখে হাউ মাউ করে কেঁদে ওঠে। অরুণাভ উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞাসা করে, আরে আরে কি 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 হয়েছেটা কি রমা? আরে কান্নাকাটি পরে করবে, আগে বলো তো কে ফোন করেছিল? মা মা হাসপাতালে। ভাই ফোন করেছিল। কাল রাতে হঠাৎ স্ট্রোক হয়েছে, অবস্থা নাকি সিরিয়াস। আমাকে এক্ষুনি যেতে হবে। সে কি কাণ্ড! আরে যেতে তো হবেই। আহা, শোনো 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 রমা, শান্ত হও। আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি এক কাজ করো, চলো চটপট রেডি হও তো, বেরোতে হবে এক্ষুনি। নাও 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 নাও, তাড়াতাড়ি নাও। কিন্তু কিন্তু আমাকে তো ওখানে কয়েকদিন থাকতে হবে। এত দামি জিনিসপত্র, চেয়ারটাও নতুন এলো কাল, ফ্ল্যাট ফাঁকা রেখে। আরে ধুর বাবা, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। বাইরে তো সিকিউরিটি গার্ড আছে, ওনাকে বলে যাব। আরে ধুর, ওদের আবার ভরসা হয় নাকি? একটা একটা গোটা গাড়ি চুরি হয়ে গেলে ওরা দায়িত্ব নেয় না। অ্যান্টিক জিনিসগুলো কি হবে বলো তো? আরে বাবা, ও সব পরে দেখা যাবে। সে না হয় রাত্রিবেলা আমি আবার ফিরে আসব, আমি থেকে যাব। তুমি এখন তাড়াতাড়ি রেডি হও। নাও 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 নাও, বেরোতে হবে, আর দেরি করো না। যাও যাও যাও। না 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 না, তুমি বরং থেকে যাও, আমি একা একাই পারবো। আহা, তাই হয় না। তোমায় ফোন করে আমি আমি জানিয়ে দেব সবটা। আচ্ছা, ঠিক আছে। অরুণাভ বুঝতে পারে রমার উদ্বেগ অমূলক নয়। দামি অ্যান্টিক জিনিসপত্রের জন্য ফ্ল্যাট ফাঁকা রাখা সত্যিই বিপজ্জনক, তাও আবার আজকালকার দিনে। রমার মায়ের জরুরি পরিস্থিতি এবং ফ্ল্যাটের নিরাপত্তা অরুণাভকে একটা কঠিন ডিলেমার মুখে দাঁড়াতে বাধ্য করল। ও রমাকে একা ছেড়ে দেবে, নাকি এই গোটা ফ্ল্যাটটায় থেকে পাহারা দেবে? কিন্তু রমার সঙ্গেই বা কে যাবে? এসব চিন্তা ভাবনায় খানিকক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল অরুণাভ। অবশেষে গাড়ি বের করে চটপট রমাকে হসপিটালে পৌঁছে দিয়ে অবস্থা স্থিতিশীল দেখে সে একাই ফিরে এলো ফ্ল্যাটে। সারাদিনের অপ্রত্যাশিত দৌড় ঝাঁপ সবেতেই অরুণাভ খানিকটা ক্লান্ত। ফিরে এসে সোফায় গাটা এলিয়ে দিল, কিন্তু তার চোখ বারবার যাচ্ছে কাপড়ে ঢাকা কেদারাটার দিকে। মন বলছে এটা ক্ষতিকর হলেও হতে পারে, কিন্তু এক অদ্ভুত চেনা আকর্ষণ ওকে বারবার টেনে নিয়ে যাচ্ছে। কি আছে এটার মধ্যে? কেন এটা ওকে এত টানছে? রমা নেই, ফ্ল্যাট ফাঁকা, একবার বসলেই বা ক্ষতি কি? এ তো শুধুমাত্র একটা পুরনো চেয়ার।
এমন নানান প্রশ্ন ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। নিজের ভয়কে এবার এক পাশে সরিয়ে রাখল। কৌতূহল এবং কিছুটা অবসেশন ওকে উঠে দাঁড়াতে বাধ্য করল। দ্রুত কেদারার ওপর থেকে ঢেকে রাখা কাপড়টা সরিয়ে দিল। ধুত্তর, যত ভুলভাল ভাবনা। একটা চেয়ার, সেটা নাকি আবার ভুতুড়ে হবে। ধুর, ওসব আবার হয় নাকি? দারুণ দেখতে, একবার বসেই দেখি। সেটা জমিদার জমিদার, নবাব নবাব ফিলিং আসবে। দেখাই যাক না কি হয়। অরুণাভ মুহূর্তের দ্বিধা ত্যাগ করে সেই শীতল নকশা করা হাতলের ওপর হাত রেখে কেদারাটায় বসে পড়ে। বসা মাত্রই ওর মাথার ভেতরে যেন 1000 বছরের পুরনো একটা নীরবতা নেমে আসে। জীবনের সব ছোট খাটো টেনশন, স্ট্রেস, উদ্বেগ সব কিছু যেন মুহূর্তের মধ্যে উদাও হয়ে যায়। এক অদ্ভুত ফিলিংস ওকে গ্রাস করে, যেন ও ওর বর্তমান দুর্বল অস্তিত্ব থেকে বহু ঊর্ধ্বে উঠে গেছে। আহ, শান্তি, কি হালকা লাগছে। মনে হচ্ছে আমি যেন কোনো এক রাজা বাহাদুর। আহা, কি শান্তি। যেই না ওর মনে এই চিন্তা আসে, চোখের সামনে ফ্ল্যাটের দৃশ্যগুলো মুহূর্তে পাল্টাতে শুরু করে। ল্যাম্পের হলদেটে আলো নিভে গিয়ে ঝলসে ওঠে শত শত ঝাড়বাতির আলো। ওর সাধারণ বসার ঘর যেন নিমেষের মধ্যে বদলে যায় একটা বিশাল জমকালো রাজ দরবারে। নূপুরের মিষ্টি আওয়াজ ভেসে আসে সেতারের সুর আর প্রচুর মানুষের চাপা উল্লাস। কি, এটা তো আমার ফ্ল্যাট নয়। এটা আমি কোথায় এলাম? কোথায় এটা আমি? অরুণাভ নিজেকে আবিষ্কার করে একটা উঁচু বেদির ওপর রাখা কেদারাটার উপর বসে থাকা অবস্থায়। ওর পরনে আর সাধারণ পোশাক নেই, আছে একটা দামি রেশমের জোব্বা। তার চারপাশে শত শত মানুষ, সভাসদ, প্রহরী, সকলেই যেন অবনত মস্তকে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক তার সামনে একটা বিশাল নাচের আসরে সুন্দরী নর্তকীরা যেন তালে তাল মিলিয়ে নেচে চলেছে। এই দৃশ্য, এই অনুভূতি সবকিছুই এতটা বাস্তবসম্মত যে অরুণাভ বিশ্বাসই করতে পারে না যে এটা তার একটা বিভ্রম। ওর মনে কোনো ভয় নেই, আছে কেবল এক অপ্রতিরোধ্য অবসেশন আর রাজকীয় ক্ষমতার তৃপ্তি। ও এক মুহূর্তের জন্য ভুলে যায় রমাকে, ভুলে যায় ওর অসুস্থ শাশুড়ির কথা। ও যেন এই পরিবেশটা উপভোগ করছে। এই রাজত্ব আমার, এই রাজ্য আমার, আমি এই রাজ্যের অধিপতি। হঠাৎই একটা তীব্র কলিং বেলের আওয়াজ যেন ওর রাজকীয় বিভ্রমের ওপর সরাসরি আঘাত হানল। ল্যাম্পের হলদেটে আলো আবার ফিরে এলো। ঝাড়বাতির আলো যেন মুহূর্তে দপ করে নিভে গেল। নূপুরের শব্দ, সেতারের শব্দ, মানুষজনের কোলাহল থেমে গেল নিমেষে। রাজবাড়ির দরবারটা মুহূর্তের মধ্যে আবার ওর সাধারণ ফ্ল্যাটের ড্রয়িং রুমে পরিণত হলো। এ কি, নাচের আসর, সভাসদ, মন্ত্রী সব সব কোথায় গেল? চেয়ার থেকে তড়িঘড়ি লাফ দিয়ে নেমে এলো। ওর শরীর উত্তপ্ত, কপাল ঘামে ভিজে গেছে। চারিদিক তখন একদম স্বাভাবিক। অবাক হয়ে কেদারাটার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। এটা কি ছিল? স্বপ্ন? না 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 না, এটা স্বপ্ন হতে পারে না। আমি কি কোনো জাদু চেয়ারের সন্ধান পেলাম, যেখানে বসলেই জীবনের সব অপ্রাপ্তিগুলো দূর হয়ে যায়?
আমার না পাওয়ার স্বপ্নগুলো পূরণ হয়ে যেতে পারে। সত্যি কি এই চেয়ারটা সেরকমই কিছু একটা? এই কয়েক মুহূর্তের ঐশ্বরিক শান্তি যেন অরুণাভকে এক অদ্ভুত স্বপ্নময় জগতে নিয়ে চলে গিয়েছিল। এই শান্তির নেশা থেকে বেরোতে পারছে না কোনোভাবেই। বুঝতে পারে এই চেয়ার শুধুমাত্র একটা মূল্যবান অ্যান্টিক পিস নয়, এর ক্ষমতা একেবারে অলৌকিক। বারবার কলিং বেলটা বাজতে থাকে। এবার খানিকটা বিরক্তি জেগে ওঠে চোখে মুখে। ধ্যাত, এই এখন কে বিরক্ত করছে? আমার মনটা চাইছে আবার ওই চেয়ারে গিয়ে বসবো, কিন্তু এই কলিং বেলটা বারবার বেজেই চলেছে। কে এলো এই সময়? দরজা খুলেই হঠাৎ অবাক হয়ে গেল অরুণাভ। মনে মনে বলে উঠল, এ কি, সকাল হয়ে গেছে, খেয়ালই করিনি। উফ, দাদাবাবু, কখন থেকে বেল বাজিয়ে যাচ্ছি, শুনতে পাচ্ছ না নাকি? ও তুমি? শোনো, আমার শরীরটা খারাপ, ভালো নেই। তুমি এক কাজ করো মিনতিদি, তোমার নিজের কাজ করে তুমি যাওয়ার আগে একবার নক করে যাও, আমি ঘরের ভেতরে যাচ্ছি। অরুণাভ কোনো কথা না বলে সোজা শোয়ার ঘরে চলে গেল। এখন ওর প্রথম কাজ হলো রমাকে ফোন করা, ওদিকের খবর জানতে হবে। যদিও ওর মন পড়ে আছে বসার ঘরের সেই রাজকীয় কি দাঁড়ায়, ও সব পরে হবে, আগে রমাকে একটা ফোন করতে হবে। ইস, কিভাবে যে গোটা রাতটা কেটে গেল কিচ্ছু বুঝতে পারছি না। রমার মা ওদিকে কেমন আছেন? এই তো রিং হচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো। এই হ্যালো রমা, মা কেমন আছেন গো? ওই একই রকম আছে, স্থিতিশীল বলছিল, কিন্তু এখনো তো আইসিইউতে। সারা রাত ঘুমোয়নি, এমন একটা সিচুয়েশন। তুমি কেমন আছো গো? ফ্ল্যাটে সব ঠিক আছে তো? মিনতি এসেছে? সে কি গো, এখনো আইসিইউতে? কি যে বলছো, যাকে ডাক্তারবাবু এলে কেমন থাকে জানিও, আর তোমাকে এদিক নিয়ে চিন্তা করতে হবে না। ও মিনতি এসেছে, কাজ করছে নিজের মতো, তুমি চিন্তা করো না। ফ্ল্যাটেও সব ঠিক আছে, আর আমিও ঠিক আছি। আচ্ছা, ঠিক আছে, তুমি বাড়িতেই থাকো, তোমার তো আবার কাল অফিস আছে। ঠিক আছে, রাখছি, আমি খবর দেব। ফোন কেটে দিল অরুণাভ। কিন্তু রমার মায়ের অসুস্থতার কারণ তাকে মোটেই বিচলিত করছে না, যতটা করা উচিত ছিল। এখন যেন ওর সমস্ত চিন্তা একটা বিষয়ে কেন্দ্রীভূত। কত তাড়াতাড়ি ও আবার সেই কেদারায় বসে রাজকীয় সুখ অনুভব করতে পারবে। দাদাবাবু, ডাল, পোস্ত আর মাছ ভাজা করে দিয়ে গেলাম, সময় মতো কিন্তু খেয়ে নিও। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। কি গো, চোখ মুখটা ওরম লাগছে কেন? শরীরটা খারাপ নাকি? বৌদিমণিকে কি খবর দেবো? আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, বললাম তো, তুমি যাও তো। মিনতি আর কথা না বাড়িয়ে দরজা বন্ধ করে চলে গেল। মিনতি চলে যেতেই ওর চোখ যেন আবার লোভে চকচক করে উঠল। বারবার মনে হলো কেদারায় গিয়ে আরও একবার বসবে। অবশেষে দ্রুত স্নান শেষ করে ফ্রেশ হয়ে নিল। স্নান সেরে অরুণাভ চলে এলো সোজা বসার ঘরে। ওর চোখ স্থির রয়েছে কেদারার দিকে। গতকাল এটাতে বসার পর যা যা দেখেছিলাম, সেগুলো কি বিভ্রম ছিল, নাকি সত্যিই কোনো জাদু? যদি এটা সত্যি কোনো জাদু হয়, তাহলে তো আরও একবার পরীক্ষা করে দেখতে হয়। দেখা যাক। অরুণাভ দ্রুত এগিয়ে যায় কেদারার দিকে, এক দৃষ্টে তাকিয়ে থাকে। ওর মনে পড়ে বহুদিনের অপ্রাপ্তির কথা, কলেজ লাইফের প্রেমিকা যাকে হারিয়েছিল। কথা হয়েছিল দুজন মিলে প্যারিসে যাবে, আইফেল টাওয়ারের নিচে ওকে প্রপোজ করবে। সেই স্বপ্নটা আজও পূরণ হয়নি, আর বর্তমান পরিস্থিতিতে তা পূরণ হওয়া সম্ভব নয়। এই কেদারা যদি সত্যি যদি অলৌকিক হয়,
আরেকবার বসবো? ভাবতে ভাবতে কেদারার ওপর বসে পড়ে। বসা মাত্রই সেই স্বর্গীয় শান্তির অনুভূতি আবার ঘিরে ধরে তার মন প্রাণ। গভীরভাবে শ্বাস নিয়ে তার আকাঙ্ক্ষা প্রকাশ করে অরুণাভ। আহ, আবার আবার সেই শান্তি। আমি এখন ফ্রান্স যাব, প্যারিসের আইফেল টাওয়ার, তার নিচে আমার আমার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে যাব। এটাই আমার অর্ডার, এটাই আমার ডিমান্ড। চেয়ারে বসার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে অরুণাভ, কিন্তু না, আগের মতো আর কোনো নূপুর বাজে না সে তার, কোনো ঝাড়বাতি ঝলমল করে ওঠে না, এমনকি ফুটে ওঠে না আশপাশে রাজ দরবারের দৃশ্য। কি 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 হলো? কাজ করছে না কেন? তাহলে কি কাল রাত্রে আমি স্বপ্ন দেখছিলাম, নাকি নাকি কোনো ইলিউশন? চেয়ার ছেড়ে উঠে পড়ে অরুণাভ। হঠাৎ বসার ঘরের আলো দ্রুত কমে আসে। চারপাশটায় যেন অন্ধকার ছড়িয়ে পড়ে। একটা ঘন ঠান্ডা ধোঁয়া ঘিরে ফেলে চারিদিক, আর সেই ধোঁয়ার মাঝ থেকে একটা ভারী গম্ভীর কণ্ঠস্বর, যা ভেদ করে পৌঁছে যায় অরুণাভর কানে। কিছু পেতে গেলে তো কিছু দিতে হয় অরুণাভ। কে 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 কথা বলছে? কে? তুমি কি ভাবলে এত বড় আকাঙ্ক্ষা শুধু বসলেই পূরণ হয়ে যাবে? সিংহাসন থেকে শুধু নিতে পারবে না, তাকে কিছু দিতে হবে অরুণাভ। অরুণাভ তখন এক অদ্ভুত নেশাগ্রস্ত অবস্থায়। ভয় থাকলেও সেই রাজকীয় সুখের স্মৃতি তাকে আরও বেশি দুর্বল করে দিচ্ছে। সে ঘুম ঘুম গলায় প্রায় আত্মসমর্পণের সুরে বলে ওঠে, কি 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 চাই বলো, কি দিতে পারবো আমি? সিংহাসনকে খুশি করা যে খুব কঠিন। তুমি বলো আগে, কি চাও তুমি? যা চাও তাই পাবে, তবে বদলে দিতে হবে কিছু। কতটা দিতে প্রস্তুত তুমি অরুণাভ? আমি আমি চাই আমি চাই সেই রাজকীয় অনুভূতি। আমি আমি রাজা হতে চাই। সব সব অপূর্ণ স্বপ্ন সত্যি হতে দেখতে চাই। তুমি বলো আমি কি দিতে পারবো? তুমি বলো। রাজা হওয়ার ইচ্ছা? রাজা হওয়া কি এত সহজ? 300 বছর ধরে অনেকেই এই একই জিনিস চেয়েছে। তোমরা শুধু নিতে জানো অরুণাভ, কিন্তু দিতে জানো না। না না না, আমি পারবো, আমি সব দিতে পারবো। টাকা পয়সা সম্পত্তি, কি 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 চাই বলো? ওই রাজকীয় সুখ আর একবার উপলব্ধি করার জন্য আমি আমি সব দিতে পারি, সব সব। সব দিতে পারবে? পারবো পারবো, বলো। তবে রাজত্ব পাওয়ার প্রথম মূল্য দিতে হবে মহারাজ। কি 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 করতে হবে? বলো বলো, কি করতে হবে? তোমার হাতের ওই ফোনটি, ওই যন্ত্রটি তোমার এই রাজত্বে একেবারে বেমানান। ওটা সশব্দে মাটিতে ফেলে চূর্ণ করতে হবে। এই হলো প্রথম শর্ত। ঠিক এই কথাটা শোনা মাত্রই অরুণাভর ঘোর খানিকটা যেন কেটে গেল। ফোন? না না, ফোন ভাঙলে কি করে হবে? শাশুড়ি মা অসুস্থ, রমা বাইরে, এছাড়াও অফিসের খোঁজ খবর কাজকর্ম সব আটকে পড়বে যে। না, এটা আমি পারবো না। এটা কি করে সম্ভব? তীব্র এক ঝাঁকুনিতে চেয়ার থেকে নেমে দাঁড়ায় অরুণাভ। ওর মনে তখন ভয় আর অবিশ্বাস। ও কি সত্যিই একটা ফার্নিচারের সঙ্গে কথা বলছিল? আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই চেয়ারের সঙ্গে কি সব কথা বলছিলাম আমি? না 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 না, এই আমার সবটা মনের ভুল, সবটা মনের ভুল। চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে অরুণাভ। ফোন আমি ভাঙতে পারবো না। আমার
আমার শাশুড়ি মা অসুস্থ, রমা বাইরে, পারবো না আমি এসব করতে। কিন্তু অদ্ভুতভাবে অরুণাভর চিৎকারে কোনো উত্তর আসে না, বরং ঘরের নীরবতা আরও ভারী হয়। কেমন যেন অস্থির হয়ে ওঠে অরুণাভ। দ্রুত যেন ঘর থেকে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু পা সরছে না। ওর কেবলই মনে হয় সব ছেড়ে কালকেই এই চেয়ারটা বাইরে ফেলে দিয়ে আসবে। হঠাৎ ওর পিছন থেকে আবার ভেসে আসে সেই কণ্ঠস্বর। তোমার শাশুড়ি মা এখন ভালো আছেন অরুণাভ, সুস্থ হয়ে উঠেছেন। খুব তাড়াতাড়ি হয়তো বাড়িও ফিরে আসবেন। তোমার স্ত্রী তার পরিবারের কাছে খুশি। তুমি তাদের জন্য বৃথা চিন্তা করো না। কেদারার এই মিথ্যা সান্ত্বনা অরুণাভর মনকে খানিকক্ষণের জন্য শান্ত করে। তারপরেই আসে চূড়ান্ত আঘাত। নিজের স্বপ্ন পূরণ করার জন্য সামান্য একটা ফোন ত্যাগ করতে পারবে না তুমি? নিজের জন্য ভাবো অরুণাভ। সারা জীবন তুমি কি পরিবার পরিজনের কথাই ভাববে শুধু? চেয়ারের কথায় অতীতের পাপ বোধ জেগে ওঠে মনে। ভাবো তো, কি অন্যায় ছিল অনামিকার, যাকে স্বপ্ন দেখিয়েছিলে বিয়ে করবে, সংসার করবে, তার সঙ্গে একান্ত নিভৃতে সময় কাটিয়েছ। তাকে তো ঠকিয়েছ। ইচ্ছে করছে না স্বপ্নের মাধ্যমে তার ইচ্ছা পূরণ করতে? গম্ভীর কণ্ঠস্বরের কথায় অরুণাভর চোখের সামনে মুহূর্তে তার প্রাক্তন প্রেমিকা অনামিকার মুখটা ভেসে ওঠে। সেই না পূরণ হওয়া প্রতিজ্ঞা, অপরাধ বোধ এবং স্বপ্ন পূরণের লোভ, এই দুইয়ের টানাপোড়েন তাকে শেষ প্রতিরোধটুকু ভেঙে ফেলতে বাধ্য করে। অরুণাভ আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিয়ে চলে আসে মোবাইল ফোন আর আছাড় মেরে ভেঙে ফেলে সেটা। বাস্তবের সঙ্গে তার বর্তমান জগতের শেষ সংযোগ মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই তো তুমি পেরেছ। এবার এসো, নিয়ে যাই তোমাকে তোমার স্বপ্নের জগতে। অরুণাভ দ্রুত ফিরে এসে সেই অভিশপ্ত চেয়ারে গিয়ে বসে পড়ে। বসা মাত্রই সেই রাজকীয় বিভ্রম আবার শুরু হয়। রাতের প্যারিস, হালকা ঠান্ডা হাওয়া বইছে, কানে ভেসে আসছে ফরাসি অথবা জ্যাজ মিউজিক। আইফেল টাওয়ার তখন হাজার আলোয় ঝিকমিক করছে। অরুণাভর পরনে এখন স্মার্ট ঝলমলে স্যুট। ওর পাশে দাঁড়িয়ে আছে সেই কলেজ জীবনের অনামিকা, ওর মুখে লাজুক হাসি। অনামিকা এত খুশি বাস্তবে তো কখনো ছিল না। অরুণ, তুমি সত্যি আমাকে এখানে নিয়ে এলে? আমি বিশ্বাসই করতে পারছি না। অনামিকা, অনামিকা, আমার জীবনে আর অসম্ভব বলে কিছু নেই অনামিকা। আনন্দে আত্মহারা হয়ে অরুণাভ এক হাঁটু মুড়ে বসে পড়ে। তার হাতে একটা ঝলমলে হীরের আংটির বাক্স। আইফেল টাওয়ারের আলো সেই আংটির উপর প্রতিফলিত হচ্ছে। অনামিকা, সেদিন হয়তো সময়টা আমাদের জন্য অনুকূল ছিল না, কিন্তু আজ এখানে আমি তোমাকে প্রপোজ করতে পারি। তুমি কি আমার বাকি জীবনটা আমার রাজত্বের রানী হবে? হ্যাঁ অরুণ, হ্যাঁ, আমি রাজি অরুণ, আমি রাজি। রোম্যান্টিক মিউজিক যেন তীব্র হয়ে বেজে ওঠে চারিপাশে। অরুণাভ অনামিকার আঙুলে আংটি পরিয়ে দেয়। ওর মনে তখন রাজ্যের শান্তি। ও রাজা এবং তার জীবনে যা যা চেয়েছে ও তাই পেয়েছে। রমা, শাশুড়ির অসুস্থতা, কোনো কিছুর অস্তিত্বই এখন ওর মনের মধ্যে নেই। এভাবেই কখন যে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটল তা খেয়ালই করেনি অরুণাভ। অনামিকার স্পর্শ, অনামিকার গলার শব্দ আবার ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই কলেজ জীবনে, যে সময় কোনো দুঃখ ছিল না, ভবিষ্যতের চিন্তা ছিল না, শুধু ছিল দুর্দান্ত এবং দুরন্ত যৌবন। সেই সুখের ঘোরে চোখ থেকে দুফোঁটা জল ঝরে পড়ল ওর। সেই অবসেশন নিয়েই ওর চোখ দুটো ঘুমের ঘোরে বন্ধ হয়ে এলো। কিন্তু তারপরেই
আবার শুনতে পেল তীব্র সেই কলিং বেলের আওয়াজ। ঘড়ির কাঁটা তখন সকাল 9টা ছুঁই ছুঁই। দ্রুত পায়ে দরজা খুলল অরুণাভ। রোজ রোজ এত দরজা খুলতে দেরি করছো কেন? রোজ তো তুমি সকাল সকাল ওঠো, এখন তোমার কি হয়েছে বলো তো? ঘুমোচ্ছিলাম। তুমি এতবার বেল বাজাচ্ছ কেন বলো তো? দরজা খুলছি না দেখলে তো ফিরে যেতেই পারতে। তাই বললে হয়? বাসি ঘর রয়েছে, বাসন কোসন আছে, তারপর তোমার রান্না, সেগুলো তো করতে হবে নাকি? আর তোমার ফোনের কি হয়েছে বলো তো? খালি সুইচ অফ বলছে। বৌদিমণি তো আমাকে ফোন করেছিল। ওহো, ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, সারাতে দিয়েছি, দেরি হবে পেতে। ওই দেখো বৌদিমণি ফোন করছে। এই নাও, তুমি আমার ফোনটা নিয়ে কথা বলো, আমি ততক্ষণ কাজগুলো করে নিই। মিনতির থেকে ফোনটা হাতে নিল অরুণাভ। অল্প কথাতেই কাজ সারতে হবে, বেশি কথা বলতে ইচ্ছে করছে না। ফোন ধরতেই রমা জানালো শাশুড়িমা এখন ভালো আছেন, তবে ছুটি হতে দেরি আছে, তাই রমা আরও কিছুদিন থাকবে নিজের বাড়িতে। অরুণাভ না করল না। নিজের অনেক স্বপ্ন পূরণ এখনো বাকি যে। এ কি গো, কালকের খাবার দাবার কিচ্ছু খাওনি? নিশ্চয়ই বাইরে থেকে খাবার আনিয়েছো। চমকে উঠল অরুণাভ। মনে পড়ল, তাই তো, কাল থেকে কিছুই খায়নি ও, খিদেও পায়নি। মিনতি ফ্ল্যাটের কাজ সেরে নষ্ট হয়ে যাওয়া খাবার ফেলে দিয়ে বাড়ি ফিরে গেল। এভাবেই দেখতে দেখতে আবার রাত ঘনিয়ে এলো। এক দৃষ্টে কেদারার দিকে তাকিয়ে কখন যে সময় চলে গেল বুঝতেই পারল না ও। সারাদিন কিছু খাওয়াও হয়নি। একবার কোনো মতে উঠে খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অদ্ভুত একটা গন্ধে সে খাওয়ার যেন গলাধ্যকরণ করা সম্ভব হয়নি ওর। কি ভাবছো মহারাজ? এবার কি চাও? এই তুমি কে? তুমি তুমি কি কোনো অশরীরী পিশাচ? না মহারাজ, আমি সিংহাসনের রক্ষক কেদারার দাস। আমি এই সিংহাসনে বসে যে শর্ত পূরণ করে তারও দাস। বলো মহারাজ, এবার কোন স্বপ্ন সত্যি করতে চাও? আচ্ছা, আমি যদি আমার মৃত মায়ের সঙ্গে দেখা করতে চাই, একটা বার গল্প করতে চাই, পারবো 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 গো? হবে মহারাজ, সেই স্বপ্ন সত্যি হতে পারে, তবে এই স্বপ্নের মূল্য সামান্য বেশি দিতে হবে যে। বলো বলো বলো, কি মূল্য বলো? তোমাকে কথা দিতে হবে, যতদিন না সব স্বপ্ন তোমার পূরণ হবে ততদিন এই ঘরের বাইরে তুমি যেতে পারবে না। বলো, পারবে তুমি? এবারের শর্তটা অরুণাভর কাছে খুব সহজ মনে হলো, কারণ অফিসের কাজ, বাইরের জগৎ, কোনো কিছুই আর তাকে টানছে না। ও খুব দ্রুত হ্যাঁ বলে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তাহলে শুরু হোক। অরুণাভ চোখ বন্ধ করে আবার কেদারায় হেলান দিয়ে বসল। বসার ঘরের আলো ম্লান হয়ে চারপাশ শান্ত নরম আলোয় ভরে গেল। ও নিজেকে দেখল একটা শান্ত সুন্দর বাগানে বসে আছে, আর ওর পাশে বসে রয়েছে ওর মা। মা 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 বাবা অরুণ, কেমন আছিস? কত বছর পর তোকে দেখলাম। আমি ভালো আছি মা। তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো তো মা? আমি আমি স্বর্গে সুখে আছি রে বাবা। শুধু শুধু আমার একটাই দুঃখ, আমার ঘরে এখনো নাতি নাতনি এলো না, তাদের মুখ দেখতে পেলাম না। রমা বড় ভালো মেয়ে, আমার স্বপ্ন তোদের ঘর আলো করে নাতি নাতনি হোক। ধীরে ধীরে মায়ের অবয়বটা অদৃশ্য হয়ে যেতে থাকলো। অস্থির হয়ে উঠল অরুণাভ। এ কি মা, তুমি চলে যাচ্ছ? আমি যে আরেকটু তোমার সঙ্গে গল্প করতাম মা।
আমি যে এইটুকুই সময় পেয়েছি বাবা। আমি আমি ফিরে আসতে পারবো। তুই তুই চাইলেই আবার আসবো। আসি। হঠাৎ তীব্র গতিতে বাতাস বয়ে যাওয়ার শব্দ হয়। মায়ের সেই স্নেহময় স্পর্শ, সেই শান্ত বাগান, সব কিছু চোখের সামনে থেকে মিলিয়ে যায়। অরুণাভর স্বপ্ন ভঙ্গ হলো। ও দেখল ওর বসার ঘরের সেই অভিশপ্ত কেদারাতেই ও বসে আছে। মায়ের সেই স্বপ্ন অরুণাভর মাথায় এক নতুন অবসেশন হয়ে ঘুরছে। এ কি মা তো চলে গেল। মা, এইটুকু সময়ের জন্য আমার আমার মায়ের সঙ্গে আরো কিছু কথা বলার বাকি। প্লিজ ফিরিয়ে নিয়ে এসো মাকে। এই সামান্য মূল্যে এইটুকুই পাবে মহারাজ। তোমার মা ভালো আছেন জেনে তোমার ভালো লাগছে তো মহারাজ? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তুমি তুমি একে একে আমার সব স্বপ্ন পূরণ করে দিচ্ছ। এবার আমার মায়ের স্বপ্নটাও পূরণ করে দাও। বলো মহারাজ, কি সেই আকাঙ্ক্ষা? এই সিংহাসনের দাস তোমার সেবায় সর্বদা প্রস্তুত। আমার একটা সন্তান চাই। রমার সঙ্গে আমার একটা সন্তান চাই। তুমি জানো, ডাক্তার বলে দিয়েছেন রমা কোনোদিন মা হতে পারবে না। আমার মায়ের এই স্বপ্নটা পূরণ করতে তোমার এই অলৌকিক শক্তি সত্যিই কি কাজে আসবে? সম্ভব কি এই অসম্ভবকে সত্যি করা? অরুণাভ, আমি তোমার দাস, কিন্তু বিধাতার দাস নই। নতুন জীবন দেওয়া আমার ক্ষমতার বাইরে। আমি মায়া তৈরি করতে পারি, কিন্তু রক্ত মাংসের প্রাণ দিতে পারি না। তাহলে কি এই স্বপ্ন অধরাই থেকে যাবে? তোমার এত ক্ষমতা, অথচ তুমি এটুকু পারবে না? আমি বললাম তো, সৃষ্টি আমার ক্ষমতার বাইরে। কিন্তু যদি সৃষ্টির বিনিময়ে বিনাশ চাও, তবে শর্তটা আলাদা হবে। কি শর্ত বলো? এই শূন্যে নতুন প্রাণ তৈরি করতে গেলে এই সিংহাসনকে অন্য কোনো জীবিত প্রাণ বলি দিতে হবে। কোনো দুর্বল বা অসুস্থ প্রাণ নয়। একজনের জীবনের সমস্ত শক্তি উৎসর্গ করলে তবেই এক নতুন প্রাণের বীজ বপন করা সম্ভব। কি বললে? বলি মানে খুন? নিজের স্বপ্ন পূরণের নেশায় শেষে কি প্রাণ বলি দিতেও পিছপা হবে না অরুণাভ? স্বপ্ন পূরণের নেশা অরুণাভকে কি সত্যি সত্যি প্রাণ বলিদানের মতো একটা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করবে? আর যদি তাই হয়, তবে কে হবে সেই শিকার? অভিশপ্ত কেদারা ঠিক কি চায়? এ কোন অজানা সংশয়ের দিকে এগোচ্ছে অরুণাভর ভবিষ্যৎ? কোন অভিশাপের কালো ছায়া চেপে বসেছে ওর জীবনে? এইসব অজানা প্রশ্নের উত্তর থাকবে আগামী পর্বে। অভিশপ্ত কেদারা প্রথম পর্ব এ পর্যন্তই। আগামী সপ্তাহের শনিবার ঠিক রাত 10:30টায় আবার নিয়ে ফিরব অভিশপ্ত কেদারা দ্বিতীয় পর্ব। এই গল্পের লেখিকা আমি, তোমাদের বন্ধু অন্তরা। গল্প পাঠে আজ ছিল প্রীতম। অন্যান্য চরিত্রে আমার সঙ্গে অভিনয় করেছে প্রীতম, মিনহাজুল, জিনিয়া এবং শুক্লা। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এবার চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিল তাদের নাম ঘোষণায়। তারা হলে অরুণিমা সেন, নিয়তি সিং, স্নেহা, সাগর ভৌমিক, মোহিনী ভট্টাচার্য, অদিতি হালদার, ঝর্ণা খাতুন, শুভেন্দু সামন্ত, অর্ণব সান্যাল, সম্রাট দাস, মাম্পি মণ্ডল, পায়েল খাটিয়াল দাস,
সহ আরও অনেকে। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, যে ব্যক্তি পুরনো আসবাবপত্র বিক্রি করছিলেন তার নাম কি ছিল? যদি জানা থাকে সঠিক উত্তর, তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে জানিয়ে দাও এক্ষুনি। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি বা প্রীতম। আজ তবে এ পর্যন্তই। ভালো থেকো সকলে। ভূত চর্চার সঙ্গে সঙ্গে ভালোবাসার মরশুমেরও সঙ্গে থেকো।